স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আশপাশে তাকাতেই দেখলো দাঁড়িয়ে থাকা গার্ডগুলো ঠোঁট টিপে মিটিমিটি হাসছে। নির্ঝর ভ্রু কুঁচকে তাকালো কী কারণে হাসছে বোঝার জন্য। একজন গার্ড চোখ দিয়ে ইশারা করতেই নির্ঝরও সেই দিকে তাকিয়েছে। সাথে সাথে তার চোখ বড় বড় হয়ে গেল। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার পুরো প্যান্ট ভিজে আছে। মানে কি সে? ছিছে, ভাবতেই লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। যার একটা হুঙ্কারের লোকজনের প্যান্ট ভেজার মতো ক্ষমতা রাখে, আর আজ সে কিনা? এইসব ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কাদো কাদো মুখ করে তাকালো তার স্যারের দিকে। লোকটি কোনো কিছু না ভেবেই হাতে ওয়াইনের গ্লাসটি মেঝেতে আছাড় মেরে চুরমার করে ফেলল। কাঁচ ভাঙার শব্দে রাতের নীরবতা চূর্ণ হলো। সে এক হাত দিয়ে পাশে রাখা ভ্যাপ হাতে নিল। তাতে টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া উড়িয়ে বসা থেকে নির্ঝরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর রিভলভারটি বাম দিকে তাক করে পরপর 4টে বার শ্যুট করে দিল। তাতেই লুটিয়ে পড়ল গার্ডের পোশাক পরিহিত 4টি লোক। সবাই স্তব্ধ হয়ে গেল। বাকি গার্ডরা আতঙ্কে কাঁপছে। নির্ঝরের দ্রুত গিয়ে মাটিতে লুটিয়ে পড়া গার্ডদের কাছে যেতেই দেখল এই 4জন গার্ডের হাত থেকে একটি করে ক্যামেরা মাটিতে পড়ে আছে। এতে নির্ঝর যা বোঝার বুঝে নিল। এরাও বিশ্বাসঘাতক। লোকটি সোফায় গা এলিয়ে শীতল কণ্ঠে বলল, আই অ্যাম হাংরি নিজর। বলে ভ্যাপে এক টান দিয়ে ধোয়া ছেড়ে শয়তানি হেসে আকাশের দিকে তাকালো। নির্ঝর স্যারের কথা শুনে বুঝলো যে তিনি কি চান, কিন্তু এই কনকনে শীতের মাঝে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার এখন? লোকটি একই ভঙ্গিতে বসে আকাশের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, রাইট নাও আই অনার নিড রিড ওয়াটার উইথ থেমে বাঁকা হেসে বলল। রেডি ফেয়ারি। নির্ঝর দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানে সে কিছু বললেও লাভ হবে না। নির্ঝর গার্ডদের কিছু ইশারা করে ভেতরে গেল শাওয়ার নেওয়ার জন্য। নির্ঝরের ইশারা পেতেই গার্ডরা মৃত গার্ড এর পোশাকে থাকা এই 4টি ডিডবডিকে সুইমিং পুলের কাছে নিয়ে এলো। ঠান্ডা হিমেল বাতাস আর কাঁপিয়ে দিচ্ছিল। 4জন গার্ডের মৃতদেহ যখন সুইমিং পুলের ধারে নিয়ে গিয়ে তাদের গলা কাটা হলো, সেই বীভৎস দৃশ্য দেখে বাকি গার্ডরাও ভয়ে কেঁপে উঠল। প্রতিটি ধারা, প্রতিটি রক্তবিন্দু পুলের স্ফটিক স্বচ্ছ জলের সাথে মিশে এক ভয়ঙ্কর গাঢ় লাল রং তৈরি করলো, যেন পুরো পুলটা এক বিশাল থিকথিকে রক্তের ভাণ্ডার। কিছুক্ষণের মধ্যে নির্ঝর শাওয়ার শেষ করে ফিরে এলো। তাকে দেখে গার্ডরা পেছনে দাঁড়ানো 4জন রাশিয়ান তরুণীকে সামনে আনলো। মেয়েগুলোর পরনে গাঢ় লাল অশালীন পোশাক। ভয়ে তাদের শরীর কাঁপছে, চোখগুলো আতঙ্কে স্থির। নির্ঝর এসে দাঁড়াতেই তার স্যারের কাছে একজন সার্ভেন্ট এলো। লোকটির শরীর থেকে কালো কোট ও ভেতরের শার্টটি খুলে নেওয়া হলো। নিমিষেই উন্মুক্ত হলো তার সুঠাম ঝিমে করা পেশিবহুল ধবধবে ফর্সা দেহ। প্রতিটি পেশি যেন ফুলে ফেঁপে উঠেছে। আর ঠিক তখনই তার পিঠের সেই এগোলের ট্যাটু যেন আলোয় ঝলমল করে উঠল। ঠোঁটে এক বাঁকা ভয়ঙ্কর হাসি নিয়ে লোকটি ধীরে ধীরে পুলের কিনারায় এলো। তার দৃষ্টি ছিল স্থির, শীতল এবং উন্মত্ত, যেন কোনো ক্ষুধার্ত শিকারী তার শিকারের সামনে দাঁড়িয়ে। এক মুহূর্ত অপেক্ষা না করে কনকনে ঠান্ডা রক্ত মিশ্রিত সেই জলে সে ঝাঁপ দিল। সাঁতার কাটতে কাটতে সে ফিস ফিস করে উঠল। তার কণ্ঠস্বর তখন রক্ত পিপাসু এক দানবের মতো শোনাচ্ছে। রক্ত? আমার আরও রক্ত চাই, আরও আরও চাই। তার উচ্চ উন্মাদ হাসি সেই রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। উপস্থিত সবার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। মানুষ কতটা সাইকো হলে এমন জমাট বাঁধা শীতে এমন ভয়াবহ দৃশ্যের মাঝে সাঁতার কাটতে পারে তা নির্ঝর আগে জানত না। লোকটি জলে কয়েকটি ডুব দিয়ে নির্ঝরকে কিছু ইশারা করতেই নির্ঝর সব গার্ডকে সাথে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করল। সে জানে এরপর কি ঘটবে। নির্ঝররা চলে যেতেই ভয়ে কাঁপতে থাকা মেয়েগুলো ধীরে ধীরে পুলের দিকে এগিয়ে গেল। তাদের অসহায় শরীরগুলো কাঁপছিল, কিন্তু তার নির্দেশ অমান্য করার সাহস তাদের ছিল না। তারা এক এক করে সেই হিমশীতল রক্ত জলে পা রাখল। আর তখনই হিংস্র বাঘের মতো সেই লোকটি ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। যেন কতদিনের অভুক্ত এক শিকারী তার হাতের কাছে নরম দুর্বল শিকার খুঁজে পেয়েছে। পুলের লাল জল আরও একবার উত্তাল হয়ে উঠল। মেয়েদের চাপা আর্তনাদার লোকটির উন্মত্ত হাসির শব্দ সে অন্ধকার রাতে মিশে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করল। কিছুক্ষণ পর জল থেকে মাথা তুলে চোখগুলো লাল করে সে এক হিংস্র হাসি হেসে বলল,
এই ঠান্ডা জল আর এই রক্তের উষ্ণতা, আহ, এটাই আমার জীবন। আমার ক্ষুধাও কখনো মেশে না, কখনো না। এই বলে উচ্চ শব্দে হাসতে লাগলো। পুলের জলে ভাসছে 4 তরুণীর পড়ে থাকা নিথর দেহ। তা দেখে লোকটি বাঁকা হাসলো, টাওয়াল পেঁচিয়ে উঠে দাঁড়ালো ধীরে ধীরে পুল থেকে। এরপর লোকটি শান্তভাবে ভ্যাপে আর একটি টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে দিল। কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করলো। দ্যাট ওয়াজ সো সিলি বডি, থিং ইউ শুড ট্রাই অ্যানাদার ওয়ে। বলেই ভ্যাপে টান দিয়ে ধোঁয়া ওড়ালো আকাশে। পরক্ষণেই কাউকে কল দিল। রিসিভ হতেই গম্ভীর স্বরে বলল, উইল মিট ভেরি সুন, আই অ্যাম অন মাই ওয়ে। খানবাড়ির সকলে শীতের সকালে হাঁটার জন্য বেরিয়েছে। মাহির, নেহান, ফারিন, মারোয়া, মিরান, নীলো, মেহনুর আর মেহরিন। কুয়াশার পাতলা চাদর আর শিশির ভেজা সবুজ ঘাসের গালিচা ভেদ করে তাদের যাত্রা। হাঁটার পথে প্রতিটি পদক্ষেপ এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছে। মেহনুর শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটছে। শীতল ভেজা স্পর্শ পায়ের তলায় এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে, যা সরাসরি মনের গভীরে শান্তি নিয়ে আসে। মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত স্নিগ্ধতা যেন পায়ে পায়ে ঢেলে দিয়েছে। চারপাশের নীরবতা আর দুর্বাঘাসের হিমেল স্পর্শে তার মন মুগ্ধতায় ভরে উঠছে। মারুয়া আর মিরান যেহেতু এই দেশে প্রথম, তাই তারা অবাক বিস্ময়ে চারপাশ দেখছে। গ্রামীণ শীতের সকালের এমন শান্ত নির্জন রূপ তাদের কাছে একেবারেই নতুন। মিরান হাঁটতে হাঁটতে এই স্নিগ্ধ দৃশ্যের ক্যামেরাবন্দি করছে, যেন এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে চিরকাল ধরে রাখা যায়। পেছনে মাহির আর নেহান নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে আর বোনদের দিকে নজর রাখছে। তাদের আলাপচারিতায় মিশে আছে হালকা হাসির শব্দ আর ভোরের শীতল হাওয়া। কিছুক্ষণ পর সবাই হাঁটতে হাঁটতে এগিয়ে চলল এক সুবিশাল সরিষা ক্ষেতের দিকে। মাঠটি বেশ খানিকটা জায়গা জুড়ে বিস্তৃত। দূর দূর পর্যন্ত কোনো পাকা রাস্তা বা স্থাপনা নেই। বিশাল প্রান্তর জুড়ে শুধুই হলদে সরিষার ফুল। শীতের হালকা রোদে সেই হলুদ ফুলের গালিচা যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, এক স্বর্গীয় আভা ছড়াচ্ছে। সবাই সেই মনোরম দৃশ্য ঘুরে দেখছে আর ছবি তোলায় ব্যস্ত। মুঠোফোনের ক্যামেরায় সবাই এই হলুদ সমুদ্রের স্মৃতি ধরে রাখতে চাইছে, কিন্তু এই ছবি তোলার ভিড়ে মেহনুরের কোনো আগ্রহ নেই। সে কিছুটা দূরে সরে গেল। তার চোখ কালো একটি শান বাঁধানো পুকুরের দিকে। পুকুরের স্থির জলে ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। নিজের গায়ের শালটি আরও একটু ভালো করে জড়িয়ে সে নীরবে সেই পুকুর ঘাটে গিয়ে বসল। ঠান্ডা শান পাথরের স্পর্শে তার শরীরে এক আরামদায়ক অনুভূতি এলো। চারপাশের হলুদ ঢেউ আর কলরব থেকে দূরে এই নির্জনতায় তার মন শান্ত হয়ে গেল। মেহনুর আপন মনে গুনগুন করে গান ধরল, যেন সে প্রকৃতির এই নীরব সুরের সাথে নিজের মনের কথা মিশিয়ে দিতে চাইছে। সেই সকালের স্নিগ্ধতা আর গানের সুর মিশিয়ে তার হৃদয়কে এক গভীর প্রশান্তি এনে দিল। মেহনুর তখন সেই শান বাঁধানো পুকুর ঘাটে শান্ত হয়ে বসে আছে। চারপাশে সরিষা ক্ষেতের ভিড় আর ছবি তোলার ব্যস্ততা থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছে সে। ভোরের স্নিগ্ধ আলোয় তার মন এক গভীর শান্তিতে ভরে উঠেছে। সে এক দৃষ্টিতে স্থির জলের দিকে চেয়ে রইল আর আপন মনে গুনগুন করে গান ধরল। তার কণ্ঠে ভেসে এলো সেই চিরচেনা সুর। কেন শূন্য শূন্য লাগে বলো, তোমায় ছাড়া তো তুমি কি তা বলতে পারো? শীতের সকালের নরম বাতাস আর জলের মৃদু ঢেউয়ের তালে মেহনুরের এই উদাসীন সুর পুকুর পাড়ের নীরবতাকে আরও গভীর করে তুলল। তার গানে মেশানো ছিল এক বিষণ্ণ মাধুর্য, যা কেবল নিজের মনের গভীরে থাকা অনুভূতিকেই প্রকাশ করে। হঠাৎই মেহনুর তার পাশে কারো উপস্থিতি টের পেল। মুহূর্তেই তার মনোযোগ ভেঙে গেল। দ্রুত হাতে সে ভিজে ওঠা চোখ মুছে নিল। সে ভালো করেই জানে কে এসেছে, কারণ সেই চিরচেনা অর্কিড পারফিউমের গন্ধটি বাতাসের সাথে ভেসে এসে তার নাকে পৌঁছল। মেহনুর ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখল ফারিসকে। কালো ট্রাউজার আর সাদা হুডি পরিহিত সেই স্নিগ্ধ পুরুষকে। শীতের তীব্রতার কারণে তার ফর্সা গাল লাল হয়ে আছে, আর সেই সাথে নাকটাও অসম্ভব লাল হয়ে উঠেছে। ফারিসের এই অবস্থা দেখে মেহনুর হালকা হাসল, কিন্তু পরক্ষণেই সহসা চোখ নামিয়ে নিল। ফারিস মেহনুরের পাশে বসতে বসতে শান্ত স্বরে বলল, কার বের হয়ে এত পুড়ছিস শুনি? কার শূন্যতা গ্রাস করলো তোকে? ফারিসের প্রশ্নের উত্তরে মেহনুর তার দিকে একটি শীতল দৃষ্টিতে তাকালো। ঠোঁটে ফুটিয়ে তুলল এক হালকা মলিন হাসি। কোনো কথা না বলে সে নিচু হয়ে পুকুর ঘাটের নিচ থেকে কয়েকটি নুড়ি পাথর হাতে তুলে নিল। একটার পর একটা পাথর সে পুকুরের শান্ত জলের দিকে ছুটতে শুরু করল।
প্রতিটি পাথর পড়ার সাথে সাথে জলে তৈরি হচ্ছে ক্ষণস্থায়ী ছোট ছোট ঢেউ। পাথরের মৃদু শব্দ আর জলের চঞ্চলতা নীরবতা ভাঙল। পাথর ছুঁড়তে ছুঁড়তে স্থির ও নিষ্পৃহ কণ্ঠেই সে বলল, মেহনুরকে শূন্যতা গ্রাস করেনি, বরং মেহনুরই শূন্যতাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যা এক গভীর অভিমান এবং নির্লিপ্ততাকে ফুটিয়ে তুলল। ফারিসের দিকে না তাকিয়ে তার চোখ দুটি তখনও পুকুরের গভীরে, যেখানে প্রতিটি নুড়ি মিশে গিয়ে জলের শান্তি নষ্ট করে দিচ্ছে। মেহনুরের কথায় ফারিস কোনো জবাব না দিয়ে একদৃষ্টে সামনের সেই শুভ্রপরীকে দেখতে লাগল। সম্পূর্ণ মনোযোগ তখন তার ওপর। ফুল স্লিভ কালো চুড়িদার আর শাল জড়ানো সেই মেহনুর, তার কোমর সমান বাদামি চুলগুলো হালকা করে খোপা করা, আর সামনের লেয়ার কাট ছোট চুলগুলো দুভাগ হয়ে কপাল ছুঁয়েছে। তার ছাই রঙের চোখগুলো হেমন্তের পাতার মতো সামান্য লাল হয়ে আছে, যা তাকে আরও বেশি মায়াবী করে তুলেছে। ফারিস ভাবছিল এই শুভ্র পরী কি জানে সে ঠিক কতটা আকর্ষণীয়, বিশেষ করে তার ঠোঁটের নিচে থাকা সেই তিলটি, যা বড়ই মোহময়। এই গভীর শূন্যতার মধ্যেও তার সৌন্দর্য ফারিসকে যেন এক ঘোর লাগা জগতে টেনে নিয়ে যাচ্ছিল। ফারিস কোনো কথা না বলে এভাবে তাকিয়ে আছে দেখে মেহনুর গলা খাকারি দিল। সহসা যেন ঘোর ভাঙল ফারিসের। তার হুঁশ ফিরল, কিন্তু চোখ ফিরিয়ে নিতে গিয়েও সে পারল না। তার অবাধ্য চোখ বারবার মেহনুরের ওপরেই আটকে যাচ্ছিল, যেন তার সমগ্র সত্তা তাকে বলছে এই দৃষ্টি যেন এক মুহূর্তের জন্য সরে না যায়। মেহনুর হালকা হেসে কিছুটা সাহস জুগিয়ে ফারিসকে প্রশ্ন করল, ফারিস ভাই, একটা কথা জিজ্ঞেস করব। ফারিস তখনও ফোনের দিকে চোখে রেখেছিল, ছোট করে জবাব দিল। কর। মেহনুর ঢোক গিলে আর একটু সাহস সঞ্চয় করে বলল, কাউকে ভালোবাসেন? সাথে সাথে ফারিস চোখ তুলে তাকালো, একটি ভ্রু উঁচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখ নামিয়ে গম্ভীর স্বরে বলল, আপাতত বলতে পারছি না, উত্তরটা তোলা রইল, সময় হলে দেব। মেহনুর আর কিছু বলল না, শুধু মলিন হাসল। তারপর মৃদুস্বরে আবার জিজ্ঞেস করল, আচ্ছা, জোর করে কি কাউকে নিজের করা যায়? ফারিস একই ভঙ্গিতে জবাব দিল, জোর করে পেতে হবে এমন কোনো কথা নেই, তবে পাবো না জেনে হাত গুটিয়ে বসে থাকতে হবে এমন কোনো কথাও কিন্তু নেই। পেতে হলে লড়তে হবে, আর সেই লড়াইয়ে যদি হেরে যাস তাহলে ধরে নিবি এটা না তো তোর, আর না তো ছিল তোর জন্য মঙ্গলজনক। এই বলে সে হালকা হেসে উঠে দাঁড়ালো। এক হাতে ফোন পকেটে রেখে আরেক হাত বাড়িয়ে দিল মেহনুরের দিকে। চোখ দিয়ে ইশারা করলো হাতটি ধরার জন্য। বিস্ময়ভরা চোখে চেয়ে রইল মেহনুর। তার মনে হলো সে কি ভুল দেখছে। মেহরাজ ফারিস তার দিকে হাত বাড়িয়েছে, তাও নিচে থেকে। মেহনুরের মনের কথা হয়তো ফারিস বুঝতে পারল। হালকা হেসে মেহনুরের সম্মতির অপেক্ষা না করে সে মেহনুরের শাল দিয়ে তার হাত পেঁচিয়ে ধরে এবং তাকে দাঁড় করালো। শান্ত স্বরে বলল, চল যাও যাক। এই বলে মেহনুরের হাত এভাবেই শাল দিয়ে ধরে সামনের দিকে পা বাড়ালো ফারিস। ভোরের নরম আলো আর শীতের ভেজা বাতাস তাদের স্পর্শ করে যাচ্ছিল। এমন সময় ফারিসের নজর পড়ল পথের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রাম্য লোকের ওপর, যাদের কাঁধে বাঁশের কঞ্চিতে ঝোলানো মাটির হাঁড়িগুলো থেকে সতেজ খেজুর রসের মিষ্টি গন্ধ ভেসে আসছে। ফারিস আলতো করে মেহনুরের হাত ধরে সেখানেই দাঁড়িয়ে গেল। মেহনুরের সম্মতির অপেক্ষা না করে সে দুটি কাঁচের গ্লাস এগিয়ে দিয়ে রস নিতে বলল। দোকানিদের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে একটি গ্লাস মেহনুরের দিকে বাড়িয়ে দিয়ে অন্যটি নিজে তুলে নিল। সে জানতো মেহনুর এই মিষ্টি খেজুরের রস খুব পছন্দ করে, আর তাই জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করেনি। মেহনুর হাসি মুখে গ্লাসটি নিল, যদিও ফারিসের এমন হঠাৎ সিদ্ধান্তে সে একটু অবাক হয়েছিল। সে ছোট করে শুধু বলল, ধন্যবাদ। তাই ফারিসও মুচকে হাসল। এদিকে মারুয়া আর মেহেরিন নিজেদের মধ্যে খুনসুটির আলাপ করতে করতে সামনের দিকে হাঁটছিল। শহরের কোলাহল ছেড়ে গ্রামের এই শান্ত পরিবেশে তারা নিজেদের মতো করে চারপাশ দেখছিল। তাদের থেকে কিছুটা দূরে গ্রামের কয়েকটি বখাটে ছেলে দাঁড়িয়েছিল। তাদের চোখজোড়া যেন এই দুই শহর কন্যাকে গিলে খাচ্ছিল। এমন সময় তাদের মধ্যে একজন, যে চোখে মোটা কালো ফ্রেমের চশমা পড়েছিল, উচ্চস্বরে গান ধরল। চুমকিরা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। পাশে থাকা আরেক বখাটে ছেলে আরও এক ধাপ এগিয়ে গেল। ছেলে আমি মন্দ না,
কলেজেতে পড়ি, ভুল করিলে মাফ করিবেন, আই এম ভেরি সরি। নালিশ কিন্তু করব না বাবার কাছে যাইয়া রে, গ্রামে আইসা দেখি কোন শহরের মাইয়া রে। অন্য একজন বুকে হাত দিয়ে হিন্দি গান ধরল। देखा है तुझको जब से है मैं तो हिल गया, लगता मेरी सीने से दिल निकल गया। গানগুলো যে তাদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে তা বুঝতে মেহরিন আর মারোয়ার এক মুহূর্ত বাকি রইল না। তারা একে অপরের দিকে তাকিয়ে একটি শয়তানি হাসি দিল, এক দুষ্টু খেলার ইঙ্গিত। মুখে সেই হাসি রেখেই তারা পেছন ফিরে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। তাদের এইভাবে এগিয়ে আসতে দেখে বখাটে ছেলেগুলো কিছুটা হকচকিয়ে গেল, কিন্তু নিজেদের ভাব বজায় রাখার চেষ্টা করলো। মেহরিন বেশ স্বাভাবিকভাবে ঠোঁটে এক বাঁকা হাসি নিয়ে আশেপাশে কিছু একটা খোঁজার ভান করে বলল। দেখি কোথায়? ছেলেগুলোর কপালে যেন বাজ পড়ল। তাদের একজন জিজ্ঞেস করল। ইয়ে মানে কি, কোথায়? মেহরিন যেন খুব অবাক হওয়ার ভঙ্গি করে বলল। আরে বাবা, এই না বললে দিল নিকাল গেয়া, সেটাই খুঁজছি তো। তোমাদের দিলের রং কি সেটা দেখতে চাই। যে ছেলেটি চুলে ব্যাক ব্রাশ করে ভাব নিচ্ছিল সে নিজেকে বেশ স্মার্ট প্রমাণ করতে বলল। আহামিস, এটা তো গান মাত্র, বললে কি আর সত্যি সত্যি বের হয়ে যায় নাকি? মেহরিন ফিক করে হেসে বলল। বলেছেন যেহেতু দেখাতে তো হচ্ছে। আপনার দিলের রং কি, লাল নাকি নীল? আর সেটা আমি এখনই বের করব। এই বলে সে একটি তীক্ষ্ণ বাঁকা হাসি দিল। ছেলেরা এই কথা শুনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো এবং উচ্চস্বরে হেসে উঠল। তাদের মধ্যে একজন তাচ্ছিল্য করে বলল। পাগলা কুত্তা কামড়াইছে নাকি সুন্দরী? ইস, ওই কুত্তার জায়গায় যদি আমি কামড়টা দিতে পারতাম তাহলে তো শুধু পাগল না হয়ে আমার প্রেমে পাগল হতেন। মারোয়া আর মেহরিন এই কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে মারোয়া বলল। হাউ ফানি, লাইক সিরিয়াসলি? এই বলে সে আরো জোরে হাসতে লাগলো। মেহরিন শয়তানি হাসি হেসে বলল। পাগলা কুত্তা আর তোরা, তাদের মধ্যে কোনো তফাৎ আছে? বাই দ্য ওয়ে, আমায় না কামড়ালেও কিন্তু তোদের এবার ঠিকই কামড়াবে। এই বলে সে একটি শীষ দিতেই তাদের বাড়ির পোষা প্রশিক্ষিত বুলডগ মার্কো ছুটে চলে এলো। মেহরিন ইশারা করতেই মার্কো খেউ খেউ করে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ছেলেগুলো ভয়ে পালাতে শুরু করলো, কিন্তু মার্কো মুহূর্তের মধ্যে তাদের ধরে ফেলে ঝাঁপিয়ে পড়ল। কামড়ে আশ্রে তাদের একজনের অবস্থা নাজেহাল। তারা কোনো মতে ছুটে গিয়ে পাশে থাকা একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ল। মার্কো ঘেউ ঘেউ করতে করতে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালো এবং সমানে চিৎকার করতে থাকলো। ছেলেগুলো ভয়ে এবার কেঁদেই ফেলল। একদিকে কামড়ের জ্বালা, অন্যদিকে এই শীতের সকালের ঠান্ডা পানির মধ্যে ভেজা শরীর। তাদের এই করুণ দৃশ্য দেখে মেহরিন আর মারোয়া হাসতে হাসতে মার্কোর পেছনে পুকুর পাড়ে এসে দাঁড়ালো। মেহরিন আফসোস করার স্বরে বলল। কি, কেমন লাগছে? ইস, শেষে কিনা আমাদের প্রেমে না পড়ে পুকুরে পড়লেন। আহারে। সে মুখ দিয়ে চোষো শব্দ করতে লাগলো। ছেলেগুলো হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল। আইস থেকে তোমরা আমার আম্মা, মাফ করে দাও আম্মা, দয়া করে মাফ করে দাও আম্মা। খালি তোমরা কেন, আমার নিজের আপন মা বোন আর বউ বাদে দুনিয়ার সকল মেয়ে জাতি আমার আম্মা, আর জীবনেও এই ভুল করুম না। পাশের ছেলেগুলো একই কথা বলল। মেহরিন নাক সিটকে বলল। ওয়াক, তোদের মতো দামড়া ছেলের আম্মা হওয়ার ইচ্ছা আমার নেই, সেটা আমি খোনাক্ষরেও হব না। আমাদের কি তোদের বুড়ি মনে হয়? ছ্যা, দাঁড়া, তোদের আরও কয়েকটা ডোজ দিতে হচ্ছে। এই বলে সে মার্কোকে ইশারা করতে যাবে, তখনই ছেলেগুলো উচ্চস্বরে কেঁদে উঠল। একজন কাঁপতে কাঁপতে বলল। না ম্যাডাম, আম্মা ডাকুম না ম্যাডাম, দয়া করে ওই কালো কুত্তারে সরান, আপনি যা বলবেন তাই করবো, তাও এইটারে সরান। মেহরিন বাঁকা হাসল। হ্যাঁ, কে তো এটা কুত্তা না, এটার একটা সুন্দর নাম আছে, মার্কো। কুত্তা বলে ওর সম্মানে আঘাত করেছিস, তার উপর আমার মতো সুইট 18-এর একটা বাচ্চাকে আম্মা বলেছিস। তাই তোদের শাস্তি হলো আজ সারাদিন এইভাবে পুকুরে দাঁড়িয়ে থাকবি, আর মার্কো তোদের পাহারা দেবে। পালানোর চেষ্টা করলেই বুঝতে তো পারছিসই, মার্কোর স্পেশাল ডোজ ফ্রিতেই পাবি। ছেলেগুলোর কাকুতি মিনতি তারা শুনল না। মেহরিন আর মারোয়া যাওয়ার জন্য পা বাড়ালো। মারোয়া হাসতে হাসতে মার্কোর মাথায় হাত বুলিয়ে বলে গেল।
বেস্ট অফ লাক মার্কো, ক্যারি অন। এই বলে দুজনে হাসতে হাসতে চলে গেল, আর ছেলেগুলো অসহায় হয়ে তাদের যাওয়ার পানি চেয়ে রইল। মেহেরিনরা চলে যেতে এগিয়ে এলো ফারহান আর মাহিদ। তারা দূরে দাঁড়িয়ে এতক্ষণ তাদের কাণ্ড দেখছিল। যেহেতু দোষ করেছে ছেলেগুলো, তাই এতটুকু শাস্তি তাদের প্রাপ্য। ফারহান এগিয়ে আসতেই মার্কো ছুটে এসে ফারহানের পায়ের কাছে মাথা ঘষতে লাগলো। ফারহান দীর্ঘশ্বাস ছেড়ে মার্কোর মাথায় হাত বুলিয়ে বলল, গুড বয়, ফিরে যাও এখন। মার্কো ঘেউ ঘেউ করে কিছু একটা বলল। ফারহান হাসল। সে যাওয়ার ইশারা করতেই মার্কো চলে গেল। মার্কো চলে যেতেই ফারহান কঠোর অগ্নিদৃষ্টিতে ছেলেগুলোর দিকে চেয়ে বলল, শিক্ষা হয়েছে? আর কখনো যদি মেয়ে দেখলে এরকম করিস, তাহলে এর থেকেও ভয়ঙ্কর শাস্তি পাবি। আর শুধু শীতের দিন বলে বেঁচে গেলি, না হলে খানবাড়ির মেয়েদের দিকে নজর দেওয়ার শাস্তি এই ফারহান নিজের হাতে দিত। মাহির হেসে বলল, আবে শালারা, দেখছিস কি রে, বিদায় হয় এক্ষণে। বোনদের শাস্তিতে এরকম কুপাত, আর ভাইদের পেলে তখন আর তোদের চিহ্ন খুঁজে মিলবে না, তাই বিদায় হয় শালা। ঘাড় ঘুরিয়ে ফারহানের দিকে তাকাতেই দেখল ফারহান অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে মাহিরের দিকে। মাহির ফারহানের এমন দৃষ্টির কারণ বুঝল কেন সে চেয়ে আছে। মনে মনে ঢোক গিলল, এই রে, ভুল জায়গায় ভুল বাক্য বলে ফেলেছি। স্বাভাবিক হয়ে তা কেলিয়ে হেসে বলল, ইয়ে মানে আমার কথা বলেছি আর কি। ফারহান দাঁতে দাঁত চেপে কিছু বলতে চেয়েও বলল না, শুধু ছোট করে বলল, শালা আরেকদিন শুধু বলিস বোন, তাহলে তোর এই মুখের নকশা আমি পাল্টে দেব। এই বলে সে সামনে হাঁটা ধরল। মাহিরও দীর্ঘশ্বাস ফেলে ফারহানের পিছু পিছু হাঁটা ধরল এবং বিড়বিড় করে বলল, ইজ্জত দেবে না, আবার তেজও দেখাবে, শালা বেত্তমিস। নূর মহলে তখন তোড়জোড় কদমে চলছে সকালের নাস্তার আয়োজন। আজকে সকাল যেন উৎসবের চেয়ে কোনো অংশই কম নয়। দীর্ঘ 10 বছর পর খানবাড়ির সকল ছেলে মেয়ে একসঙ্গে হয়েছে। দীর্ঘদিনের মান অভিমান ভুলে যেন শুরু হতে চলেছে এক নতুন সূচনা। বাড়ির 3 বউ মিলে হাতে হাতে নাস্তা তৈরি করছেন, আর বাড়ির অন্যান্য সার্ভেন্টরা তাতে সহায়তা করছেন। তাদের কর্মব্যস্ততা ও হাসির শব্দে যেন পুরো বাড়িতে এক আনন্দের আবহ তৈরি হয়েছে। ঘড়ির কাঁটায় ঠিক 9টা বাজতেই একে একে খানবাড়ির সকল সদস্য নাস্তার টেবিলে উপস্থিত হলেন। প্রত্যেকে নিজেদের চেয়ার খুঁজে নিয়ে বসলেন। সেই মুহূর্তে সকলের দৃষ্টি আকর্ষণ করলো এক দৃশ্য। বাড়ির কর্তা ফাহসামউদ্দিন খান সযত্নে তার স্ত্রী নূরজাহান বিবির হাত ধরে সিঁড়ি বেয়ে নামছেন। এই দৃশ্য দেখে সকলে মুগ্ধ হয়ে তাকালো। বাবা মায়ের দীর্ঘদিনের অভিমানের যে পরিসমাপ্তি ঘটেছে, তাই ছোট একটি কাজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। নূরজাহান বিবির মনে তখন গভীর প্রশান্তি। তার সংসার যেন আবার পরিপূর্ণ হয়ে উঠেছে। নিজের হাতে গড়া সংসারে সুখ ফিরে এসেছে, যা একমাত্র সম্ভব হয়েছে তার প্রিয় নাতি নাতনিদের ভালোবাসার কারণে। তার হৃদয় ভরে উঠেছে এক অকৃত্রিম তৃপ্তিতে। টেবিলে বসে সকলে টুকটাক কথাবার্তা বলতে বলতে খাওয়ায় মনোযোগ দিল। ভোরের সেই স্নিগ্ধতা যেন উষ্ণ খাবারের গন্ধে আর হালকা আলোচনায় ভরে উঠেছিল। ঠিক তখনই নীরবতা ভেঙে গলা খাকারি দিলেন ফাহসামউদ্দিন খান। সবাই বুঝলো উনি কিছু বলতে চান। ফায়াজ খান সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কিছু বলতে চান? ফাহসামউদ্দিন মাথা নেড়ে সম্মতি জানালেন। একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি তার গম্ভীর দৃঢ় কণ্ঠে শুরু করলেন, যেহেতু সকলেই এখানে উপস্থিত আছো, তাই সকলের উদ্দেশ্যেই বলছি। একটু থেমে তিনি চোখের সামনে থাকা পরিবারের সদস্যদের দিকে তাকালেন। পেছনে ফেলে আসা দিনগুলো কেন কিভাবে কেটেছে তা নিয়ে কথা আমি বাড়াতে চাই না। আগামীটা কিভাবে সুন্দর হবে সেটাই সকলকে ভাবতে হবে। তিনি তার 2 ছেলে ফায়াজ আর নেওয়াজ খানের দিকে চাইলেন। তাদের চোখে ছিল অপরাধ বোধের ছায়া। কারো কৃতকর্মের প্রভাবে আমার মেয়ের জীবন নষ্ট হোক, সেটা আমি আর চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নাজোয়া আর রাজিনের বিয়ে কিছুদিনের মধ্যেই ঠিক করব। আশা করছি এতে কারোর আপত্তি নেই। আমার আপত্তি আছে বাবা। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটি মেইলি কিন্তু অত্যন্ত শক্ত কণ্ঠস্বর। মুহূর্তেই সে নীরব শান্ত পরিবেশে যেন বোমা ফাটল। সবাই ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকালো। সাদা শাড়ি পরিহিত এক নারী, এক হাতে ফাইল আর অন্য হাতে কালো কোট নিয়ে দাঁড়িয়ে আছেন নাজোয়া খান। তার চেহারায় ছিল দীর্ঘদিনের জমানো অভিমান আর জেদের কঠিন ছাপ। মেয়ের কথা শুনে নূরজাহান বিবি অসহায়ভাবে চেয়ে রইলেন। তিনি ভালো করেই জানেন মেয়ে কেন এমন করছে।
মেয়েটা যে তার ভেতরে জেদ পুষে রেখেছে বাবা ভাইয়ের উপর, সেই অভিমান কি এত সহজে মুছে ফেলতে পারবেন তারা? ফাহসামউদ্দিন খানও অবাক হলেন মেয়ের কথা শুনে। ভালোবাসার মানুষকে বিয়ে করতে কারো আপত্তি থাকতে পারে? অবাক হয়ে তিনি বললেন, কি বলছিস মা? আরে আপত্তি কেন থাকবে? নাজুয়া খান ধীরে ধীরে এগিয়ে এসে বাবার চোখে চোখ রাখলেন। তার কণ্ঠস্বর ছিল কঠোর ও দৃঢ়। অবশ্যই আপত্তি থাকবে, কারণটা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন। 10 বছর পর এভাবে হুট করে চাইলেই কি পারবেন সব ঠিক করতে? পারবেন আমার জীবনে সেই রঙিন সময় ফিরিয়ে আনতে? পারবেন না। আপনারা বাবা ছেলে কেউ কি একবারও আমার কথা ভেবেছিলেন যে আপনাদের কারণে কতটা প্রভাব আমার জীবনে পড়েছে? শুধু আমি পারিনি স্বার্থপর হতে আপনাদের মতো। তার কথাগুলো যেন এক একটি তীরের মতো টেবিলের পরিবেশকে বিদ্ধ করছিল। যাই হোক, আমি বিয়ে করব না, এটাই আমার ফাইনাল কথা। সে হোক না আমার ভালোবাসার মানুষ বা অন্য কেউ। এতে যদি আপনাদের মনে হয় আমাকে এভাবে থাকতে দেওয়া উচিত না, তাহলে বলবেন দয়া করে। এবার না হয় আমি বাড়ি ছেড়ে যাব। এই কথা বলেই নাজুয়া উত্তরের অপেক্ষা না করে হিল জুতোর কটকট আওয়াজ তুলে দ্রুত বাইরে চলে গেলেন। ডাইনিং টেবিলের পরিবেশ থমথমে, যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। নূরজাহান বিবি আঁচলে চোখ মুছছেন। খান বংশের ছেলেমেয়েরা কেন এত একরোখা জেদি হলো? এইটা যে তাদের ধ্বংসের কারণ তা কি তারা জানে? ফাহসামউদ্দিন খান দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন এমনটাই হওয়ার ছিল। তার মেয়েকে তিনি ভালো করেই চেনেন। এত সহজে মানবার পাত্রী সে নয়। ফাজ খান আর নেওয়াজ খান নীরবে একে অপরের দিকে চেয়ে রইল। মুখ দেখেই বোঝা যাচ্ছিল তারা মনে মনে নিজেদের অপরাধী ভাবছেন, যার অনুশোচনায় ভুগছেন। তাদের কারণেই আজ এমনটা। তাদের জন্যই মনে সুসময় দিনগুলোতে বিষাদ নেমে এসেছে। ফারিস খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, আজ আমি এখানকার অফিসে যাব, তবে কালই আমাকে আবার ঢাকায় ফিরতে হবে। ফাজ খান ছেলের ব্যস্ততা জানেন, তাই আপত্তি করার প্রশ্নই ওঠে না। তিনি সম্মতি দিলেন, ছোট করে বললেন, ঠিক আছে, তবে ছুটির দিনগুলো এভাবে চলে আসবি। ফারিস মাথা নেড়ে সম্মতি জানালো। পাশে বসা মেহরিন কি যেন বলতে গিয়ে হাঁসফাঁস করছিল। তা দেখে ফারহান ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবি? ফারহানের এমন প্রশ্নে শুকনো ঢোক গিলল মেহরিন। সাহস জুগিয়ে সে বলল, আসলে আমার টেস্ট পরীক্ষা, আমি ঢাকায় ফিরতে চাই। নওয়াজ খান মেয়ের দিকে চেয়ে বললেন, কবে যেতে চাও? মেহনুর সাথে সাথেই বলে উঠল, কালই না হয় যাব, আমারও তো পরীক্ষা আছে। মনিরা বেগম তখন চিন্তিত ভঙ্গিতে বললেন, কিন্তু একা কিভাবে থাকবে তোমরা? আমিও যাব তাদের সাথে। মেহনুর আর মেহরিন একে অপরের দিকে তাকালো। চোখের ইশারায় যেন তারা নিজেদের মধ্যে কথা সেরে নিল। মেহনুর বলল, না মা, তোমার যেতে হবে না, আমরা থাকতে পারবো। অল্প কদিনের ব্যাপার তো, আবার চলে আসবো। সবার বুঝিয়ে বলায় মনিরা বেগম রাজি হলেন। মেয়েরা যেহেতু ভরসা দিচ্ছে, তাই তিনি আর কথা বাড়ালেন না। তাছাড়া এত বছর পর বাড়িতে শ্বশুর শাশুড়ি যাদের রেখে যেতে তারও মন চাইছিল না। এদিকে ফারিন, মাহির ও ফারহানও যেহেতু ঢাকায় ফিরবেন, তাই সবাই মিলে ঠিক করলো মারোয়া, মিরান, নিহান আর নীলও যেন ওদের সঙ্গে যায়। এই কথা শুনেই সবাই খুশি হয়ে গেল এবং একসাথে যাত্রার জন্য রাজি হলো। দুপুর 2টো। ফারিস সবে নিজেদের কোম্পানি থেকে বেরিয়েছে। ঠিক তখনই একটি পুলিশের জিপ এসে থামলো তার সামনে। পুলিশের ইউনিফর্ম পরা কনস্টেবলরা নিচে নেমে এলো। একজন দরজা খুলে দিতেই নেমে এলেন ডিএসপি, চোখে সানগ্লাস, পরনে ইউনিফর্ম। বয়স আনুমানিক 39 কি 40। নেমেই তিনি ফারিসের দিকে চেয়ে বাঁকা হেসে গম্ভীর স্বরে বললেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার খান। ফারিসের গার্ডরা সামনে এগিয়ে আসতে নিলে ফারিস ইশারায় তাদের থামিয়ে দিল। ফারিস নিজের চোখের সানগ্লাসটি পরে নিল, প্যান্টের পকেটে হাত রেখে টানটান হয়ে দাঁড়ালো। বাঁকা হেসে বলল, ওয়ারেন্ট এনেছেন? ডিএসপির কপালে ভাঁজ পড়ল। কাউকে অ্যারেস্ট করতে এলে সাধারণত নিজের অপরাধ আগে জিজ্ঞেস করবে, তা না করে সে আগে ওয়ারেন্ট চাইছে। ইন্টারেস্টিং। হালকা কেশে একজন কনস্টেবলকে ইশারা করতে এসে হাতে একটি কাগজ এনে দিল। ডিএসপি বাঁকা চোখে সেটি ছোট করে দেখে ফারিসের দিকে এগিয়ে দিয়ে বললেন, নিজের চোখেই দেখে নিন মিস্টার খান। ফারিস কাগজটা একবার চোখ বুলালো, তারপর সে হালকা হাসিটি বজায় রেখেই বলল, তাহলে চলুন যাও যাক।
আর ডিএসপি হাসলেন। তিনি গিয়ে গাড়িতে বসলেন। একজন কনস্টেবল গাড়ির দরজা খুলে দিতেই ফারিস গিয়ে ডিএসপির পাশে উঠে বসল। ফারিস অ্যারেস্ট হয়েছে খবরটা শোনা মাত্রই নাজুয়া খান ছুটে এসেছেন থানায়। জুতোর কড়কড় আওয়াজ করে ভেতরে প্রবেশ করলেন। এক কনস্টেবলকে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলেন, মেহরাজ ফারিস কোথায়? কনস্টেবল ভয়ে কেঁপে উঠল তার চিৎকার শুনে। ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে ডিএসপির কেবিন দেখিয়ে দিল। নাজুয়া খান দেরি না করে, অনুমতির অপেক্ষা না করেই সজোরে আওয়াজ করে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ঝাঁঝালো কণ্ঠে ডিএসপির উদ্দেশ্যে বললেন, হাউ ডেয়ার ইউ অ্যারেস্ট হিম? বলেই ডিএসপির ডেস্কে একটি ফাইল ছুড়ে দিলেন, যাতে ফারিসের জামিনের কাগজপত্র ছিল। ফারিসের কোনো হেলদোল নেই। সে আরামে পায়ের ওপর পা তুলে বসে ফোনে গেম খেলছে। তা দেখে নাজুয়া ভ্রু কুঁচকালেন। ডিএসপির সামনে দাঁড়িয়ে থাকা এই অগ্নিশিখাকে দেখে মুচকি হাসলেন। হাতে থাকা পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে চেয়ারে হেলান দিয়ে বললেন, রিল্যাক্স মিস নাজওয়ান খান, উত্তেজিত হবেন না। এটা আপনার আদালত নয়, তাই উচ্চস্বরে চেঁচাবেন না। এটা আমার অফিস, মাথায় রাখবেন। নাজুয়া খানের বেশ রাগ হলো। ইচ্ছে করছে এই ডিএসপিকে কয়েকটা কড়া কথা শোনাতে, তবে তিনি জানেন আইনের শক্ত বেড়াজালায় তার হাত পা বাঁধা। ভ্রু কুচকে এবার জিজ্ঞেস করলেন, কোন অপরাধে আমার ক্লায়েন্ট মিস্টার ফারিসকে অ্যারেস্ট করেছেন তা কি জানতে পারি? এমন কথা শুনে ডিএসপি হো হো করে হেসে উঠলেন। আপনার ক্লায়েন্ট? আমি তো জানতাম আপনার আর ওর রক্তের সম্পর্ক রয়েছে। দাঁতে দাঁত চেপে মুখে হাসি টেনে বললেন, বি প্রফেশনাল মিস্টার চৌধুরী। আপনি বলছেন এটা আপনার অফিস, তাই আমি আমার ডিউটিই করছি। কথা না বাড়িয়ে বলুন, কি অপরাধ করেছে ফারিস? ডিএসপি স্বাভাবিক হয়ে ডেস্কের ওপর হাত রেখে সিরিয়াস ভঙ্গিতে বললেন, আপনার ক্লায়েন্ট কোনো অপরাধ করেনি। এই বলে বাঁকা হাসলেন। টেবিলে এক হাত দিয়ে আওয়াজ করে তেজি কণ্ঠে নাজুয়া বললেন, তাহলে ওকে থানায় আনার সাহস করলেন কিভাবে? ডিএসপি ব্যঙ্গ করে ভাবলেশহীনভাবে বললেন, অপরাধে ফাঁসাবো বলে। নাজুয়া খান তাচ্ছিল্য করে হেসে বললেন, ও আচ্ছা, তা কি অপরাধে ফাঁসাবেন শুনি? ডিএসপি হালকা হেসে সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগলেন, এই ধরুন, শহরের নামকরা এসপি কেমিক্যাল ফার্টিলাইজার্সের আগুন ধরানোর অপরাধে ওনাকে অ্যারেস্ট করা হলো। তার আঙুল দিয়ে ইশারা করলেন টিভি স্ক্রিনের দিকে, যেখানে এমপি শাহজাহান পাটোয়ারির লাইভ বক্তব্য দিচ্ছেন। ধরুন, এমপিকে গুলি করানোর অপরাধে অ্যারেস্ট করা হয়েছে। ল্যাপটপে দুটো ক্যাসিনোর ছবি বের করে ভাবুক ভঙ্গিতে বললেন, এবার এই ক্যাসিনোতে ব্লাস্ট করানোর অপরাধে ধরুন অ্যারেস্ট করা হলো। আপনার কোনটা পছন্দ হয়েছে বলুন, সেটাতেই আমি অ্যারেস্ট করব আপনার ক্লায়েন্টকে। ফারিস বাঁকা হেসে সব শুনছে। চোখ তুলে একবার দেখলো দুজনকেই। নাজুয়া খানও বাঁকা হেসে সব শুনলেন। তা অপরাধ করার আগে কোনো আইনে লেখা আছে অপরাধীকে অ্যারেস্ট করার? ডিএসপি হেসে বললেন, তা অবশ্য ঠিক, তবে হতে কতক্ষণ? ঠিক তখনই টিভিতে ব্রেকিং নিউজ চলতে শুরু করলো। স্ক্রিনে হেডলাইনগুলো ভেসে উঠল। ব্রেকিং নিউজ, দেশের নামকরা কেমিক্যাল ফার্টিলাইজার্সে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন। ব্রেকিং নিউজ, এমপি শাহজাহান পাটোয়ারিকে কেউ গুলি করেছে, অবস্থা আশঙ্কাজনক। ব্রেকিং নিউজ, শহরের বড় বড় ক্যাসিনোতে বোমা বিস্ফোরণ, একাধিক হতাহতের আশঙ্কা। তা দেখে ফারিসের হাসি আরও প্রশস্ত হলো। নাজুয়া খানও হাসলেন। ডিএসপি চোখ তুলে এবার নাজুয়া খানের দিকে তাকালেন। দেখলেন তো, অপরাধ হতে সময় লাগেনি। বাঁকা হেসে বললেন, এসব কি আপনার অপরাধ মনে হচ্ছে? নাজুয়া খানের কথা শুনে তিনি তার সামনে ঝুঁকে জোরালো গলায় বললেন, অবশ্যই অপরাধ। জান লেওয়া হামলা, কোটি টাকার ফ্যাক্টরিতে আগুন, ব্লাস্ট করানো, এসব অবশ্যই অপরাধ। তারপর সামনে ঝুঁকে ফিসফিস করে বললেন, তবে সেটা আমার জন্য নয় মিস। এই বলে হাসলেন। সকলের মুখে রহস্যময় হাসে। নাজুয়া খান উঠে দাঁড়ালেন। ডিএসপির দিকে চেয়ে বললেন, আসছি। নাজুয়া খান যাওয়ার জন্য পা বাড়াতেই ডিএসপি বলে উঠলেন, আসেন না, আপনার অপেক্ষাতেই তো আছি। উইড বি মিসেস চৌধুরী। নাজুয়া খান চোখ পাকিয়ে তাকালেন। শক্ত কণ্ঠে বললেন, শাট আপ। বলেই বাইরে বের হলেন। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। ফারিস উঠে দাঁড়াতেই ডিএসপি রাজিন চৌধুরী বললেন,
এবার আমি ছিলাম, পরের বার আমি নাও থাকতে পারি, তাই বি কেয়ারফুল। ফারিস শুধু মুচকি হাসলো, কিছু না বলে যাওয়ার জন্য পা বাড়ালো, তবে আবার থেমে ঘুরে তাকালো ডিএসপির দিকে, ফিসফিস করে বলল, আর কত আগুনে ঘি ঢালবেন আঙ্কেল? এবার সুযোগ এসেছে, আগুনে পানি ঢালার ব্যবস্থা করুন। আসছি। বলে হ্যান্ডশেক করে হেসে বেরিয়ে গেল। তাদের যাওয়া দেখে ডিএসপি মুচকি হাসলেন, বিড়বিড় করে বললেন, সে কি আর বলতে, আগুনে জ্বলে গেলেও ওই আগুনে এইবার ঝাঁপ দেব অতি শীঘ্রই। বিকেলে আসরের নামাজের জন্য নওয়াজ খান বাড়ি থেকে বের হলেন। সদর দরজার কাছে এসে দাঁড়াতেই দেখলেন ফায়াজ খানও তৈরি হয়ে নামাজের জন্য বের হয়েছেন। তবে তিনি বাড়ির লনে দাঁড়িয়ে আছেন, ফোন কানে, পেছন ফিরে কারো সাথে কথা বলছেন। নওয়াজ খান কিছু না বলে তাকে পাশ কাটিয়ে যেতে উদ্যোগী হলেন। ঠিক তখনই গম্ভীর স্বরে ফায়াজ খান হাঁক ছাড়লেন নওয়াজ খানের উদ্দেশ্যে। দাঁড়াও। নওয়াজ খান থেমে গেলেন, তার বুকের মধ্যেটা মোচড় দিয়ে উঠল। কতদিন এইভাবে ভাইয়ের সাথে একসাথে নামাজ পড়া হয় না। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া দুই ভাই একে অন্যের প্রতিচ্ছবি। ভাই কম, বন্ধু বেশি ছিলেন তারা। খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত সব কিছু একসাথে করতেন। হঠাৎ করে যে একটি ভুল বোঝাবুঝির ঝড় এসে এইভাবে সব কিছু তছনছ করে দিবে তা ক্ষণেও ভাবেননি। এইসব ভাবতে গিয়ে চোখ ছলছল করে উঠল। জল গড়িয়ে পড়ার আগেই মুছে নিলেন। ভাইয়ের সামনে দুর্বলতা দেখাতে চান না তিনি। নওয়াজ খান থামতেই ফাজ খান তার সামনে এসে পেছনে না ফিরে যেতে যেতে বললেন, আমার সাথে এসো, আমি অপেক্ষা করছিলাম। বলেই তিনি সামনে এগিয়ে গেলেন। নওয়াজ খান মলিন হাসলেন, নীরবে ভাইয়ের পিছু পিছু মসজিদের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। নওয়াজ খান আসছেন দেখে ফাজ খান আড়ালে হালকা হাসলেন। ঠিক তখনই তাড়াহুড়ো করে দৌড়ে বের হলো নওশাদ খান, পরনে তার দুই ভাইয়ের মতোই টুপি পাঞ্জাবি। 10 বছর পর ভাইয়েরা একসাথে হয়েছে, এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় সে, তাই হাঁপাতে হাঁপাতে হাঁক ছাড়ল। আপনারা দাঁড়ান, আমি যাব। দুজনেই থামলেন। নওয়াজ খান পেছনে ঘুরে বললেন, তুই যাবি? হ্যাঁ, তোমরা যাবে আর ছোট ভাইকে ফেলে যাবে, সেটা হচ্ছে না। ছোট ভাইয়ের কথায় দুজনেই হেসে উঠলেন। ফায়াজ খান বললেন, চলো তাহলে, দেরি হয়ে যাচ্ছে। তিনজনেই পা বাড়ালেন মসজিদের উদ্দেশ্যে। মসজিদ থেকে নামাজ শেষে 3 ভাই একসাথে বের হলেন। তারা বের হতেই আশেপাশে দাঁড়িয়ে থাকা মুরব্বীরা এগিয়ে এসে তাদের দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন এবং কুশল বিনিময় করলেন। দীর্ঘদিন পর ফাসাবুদ্দিন খানের ছেলেদের এইভাবে একসাথে দেখে তারা সকলেই খুব খুশি হলেন। সবাই জানে খান পরিবারের পূর্বপুরুষদের যেমন সুনাম, তেমনই ফাসামুদ্দিন খানের ছেলেরাও এক একটা রত্ন। ফাসামুদ্দিন খান এক সময়কার সাবেক চেয়ারম্যানও ছিলেন, তাই এই পরিবারটির নাম ডাক যথেষ্টই রয়েছে। 3 ভাই হাঁটতে হাঁটতে এগিয়ে চললেন একটি ফাঁকা মাঠের দিকে। মাঠ বললে ভুল হবে, এটি একটি ধানের জমি, তবে ধান কাটা হয়ে যাওয়ায় এখন শুধু শুকনো জমিটা পড়ে আছে। নওশাদ খান হঠাৎ থমকে দাঁড়ালো। আগের দিনের কথা মনে হতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। এই সময়টাতে ভাইয়ের সাথে কত ক্রিকেট, ফুটবল খেলেছে তার কোনো হিসাব নেই। ছোটবেলার সেই দিনগুলো, শৈশব। শৈশবের তো মানুষের জীবনে এক টুকরো মুক্ত বাতাস তখন ছিল না, সাংসারিক চিন্তা ছিল না, কোনো দ্বন্দ্ব বিবাদ বা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব। মাটি আর ঘাসের গন্ধমাখা সেই সময়টা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অংশ, যা মানুষের সময়ের ছড়তে আর ব্যস্ততার বেড়াজালে ধীরে ধীরে হারিয়ে ফেলে। ওই সময় শুধু লেখা ছিল হাসি, আর ছিল ভাই বন্ধুদের সাথে হাত ধরে এগিয়ে চলার সহজ আনন্দ। সেই দিনগুলো যেন একটা রঙিন স্বপ্নের মতো, যার স্মৃতিটুকু ধরে আমরা বাকি জীবনটা কাটিয়ে দিই। নওশাদের চোখটা ছলছল করে উঠল। সেই সময়ের আনন্দটুকু অনুভব করতে চাইলেও, যেখানে ফায়াজ খান আর নওয়াজ খানের মাঝখানে দাঁড়িয়ে সে শুধু ছুটতে জানত। নওশাদ খান তার 2 ভাইয়ের দিকে তাকালেন, চোখে শৈশবের সরল আবেগ। ভাইয়া, মনে পড়েছে কিছু? ফাঁকা মাঠটার দিকে ইশারা করে সে বলল, কত খেলেছি আমরা এই জায়গাটাতে। আপনারা দুজন আমার পড়া নষ্ট হবে বলে লুকিয়ে চলে আসতেন, কিন্তু তাও আমি জোর করে সঙ্গে আসতাম। আমরা 3 জন একসাথে যে টিমেই থাকতাম না কেন, সেই টিমই জিতত। নওয়াজ খান ও ফায়াজ খানও থমকে দাঁড়ালেন। তাদের চোখেও ভেসে উঠছে কত শত শৈশবের স্মৃতি।
নওয়াজ খান হালকা হেসে বললেন, আগের দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল রে ছোট। শৈশবের সময়গুলো যে আজ চাইলেও ফিরানো অসম্ভব। সব তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে আমি আর কিছু না বলে তিনি অসহায়ভাবে ফায়াজ খানের দিকে তাকালেন। ফায়াজ খান তখনও নির্বিকার ভঙ্গিতে দুহাত পেছনে রেখে একমনে সামনের দিকে চেয়ে আছেন। নওয়াজ খান থামতে ফায়াজ খান তার দিকে তাকালেন, হালকা হাসলেন, তবে তার কণ্ঠস্বর ছিল গম্ভীর। সেদিন আমার বিরুদ্ধে না দাঁড়ালে কি হতো না? আমি কি তোদের খারাপ চেয়েছিলাম? নওয়াজ খান অপরাধীর ন্যায় চেয়ে রইলেন। কি বলবেন তিনি? তারই তো দোষ। অন্ধবিশ্বাস আর সঙ্গদোষে তিনি ভাইয়ের বিরুদ্ধে বিরোধী দল সমর্থন করে রুখে দাঁড়িয়েছিলেন। তখন বুঝতে পারেননি যে এটা তাদের ষড়যন্ত্র ছিল, তাকে টোপ বানিয়ে নিজেদের কার্যসিদ্ধি করার। যখন বুঝতে পারলেন ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। তাদের সম্পর্কে তখন ফাটল ধরে তছনছ হয়েছে সব। অপরাধ বোধের সাথে অনুশোচনা। এতদিন চাইলেও পারেননি সব সমাধান করতে, কিন্তু এবার আর না। আগের মতো না হোক, তবে এবার আর কোনো ভুল করে সব শেষ হতে দেওয়া যাবে না। সবাইকে একসাথে করতে হবে। ফায়াজ খানের দিকে মলিন হেসে নওয়াজ বললেন, ভাই, আমি অন্ধবিশ্বাস করে এমনটা ভুল করেছি। তখন ঠিক কোনটা ভুল তা বোধগম্য হয়নি। যতদিনে বুঝেছি ততদিনে অনেক দেরি করে ফেলেছি। এই বলে তিনি অনুশোচনায় মাথা নিচু করে ফেললেন। ফায়াজ খান তাকিয়ে দেখলেন নিজের ভাইকে। তিনি জানেন তার ভাই ভুল করতে পারে না। যা হয়েছিল সব সঙ্গদোষে আর অন্ধবিশ্বাসের কারণে। তিনি ভাইয়ের কাঁধে এক হাত রেখে বললেন, ভুলটা তোর ছিল না, তুই নরম মনে মানুষ ছিলি, আর সেটাই শত্রুপক্ষ বেশ ভালোভাবে টোপ হিসেবে ব্যবহার করেছে। পাটোয়ারি তোর সাথে বন্ধুত্ব করেছিল তোকে টোপ হিসেবে ব্যবহার করে নিজের কার্য সিদ্ধি করার জন্য। তাই তোকে বারবার উস্কেসে আমার বিরুদ্ধে নির্বাচনে বিরোধী দলের হয়ে দাঁড়ানোর জন্য। কারণ তারা জানতো তুই যদি দাঁড়াস তাহলে ঠিকই জিতবি, কারণ তখন তোর নামটা পরিচিত বেশি ছিল, আর সেটাই তারা মক্ষম চাল চেলেছে। নওয়াজ খান মাথা তুলে বললেন, বন্ধুত্বের খাতিরে অন্ধবিশ্বাস করেছিলাম ভাই। যদি আগে বুঝতে পারতাম তারা এমনটা করবে, তাহলে কখনো তোমার বিরুদ্ধে যেতাম না। ফায়াজ খান সামনের দিকে চেয়ে রইলেন, মুখের অভিব্যক্তি স্বাভাবিক রেখে বললেন, ভাগ্যে সেটা আমি জানতে পেরেছিলাম আগে, না হলে তোকে দাঁড় করিয়ে তাদের অবৈধ ব্যবসার সুযোগ আরও জোরালোভাবে পেত। তখন ক্ষমতা পাওয়ার দুটোই তাদের হতো, আর নামে মাত্র শক্তি থাকতো তোর কাছে। নওশাদ খান এতক্ষণে নীরবতা ভেঙে বললেন, পটোয়ারিদের শত্রুতা কি শুধু এটাই ছিল ভাইয়া? তাদের আসল শত্রুতা কি সে কি আপনারা জানেন না? শাহনেওয়াজ পটোয়ারি হত্যার প্রতিশোধ আগুনের জ্বলেই এমনটা করছে। যেই প্রতিশোধের আগুনে তারা এখনও পুড়ছে। আমার তো ভয় হয় ছেলে মেয়েগুলোর জন্য, আল্লাহ না করুক তাদের জন্য কোনো ক্ষতি না করে ফারিসের নির্বাচনটা ভালোই হলেই হয়। নওশাদের কথা শুনে নওয়াজ খান চমকে উঠলেন। তিনি যেন এই প্রসঙ্গে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। ফায়াজ খান দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটো এখন আরও গম্ভীর। তিনি স্পষ্ট বুঝতে পারছেন পাটোয়ারিদের আসল লক্ষ্য ক্ষমতা নয়, তাদের লক্ষ্য বহু পুরনো শত্রুতার বদলা নেওয়া। আর সেই বদলার খেলায় এবার তাদের পরিবারের নতুন প্রজন্ম হয়তো জড়িয়ে যেতে পারে। ভয় পেয়ে লাভ নেই রে ছোট। ফায়াজ খান এবার ঘুরে দাঁড়ালেন, দুই ভাইয়ের দিকে তাকালেন, তার চোখে কঠিন দৃঢ়তা। পুরনো পাপের ফল হয়তো আমাদের ভোগ করতে হচ্ছে, কিন্তু মনে রাখিস, যতদিন আমরা তিন ভাই এক থাকবো ততদিন কেউ খান পরিবারের দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। এই বলে ভাইদের বুকে টেনে নিলেন। নওয়াজ খান আর নৌশাদ খানও জড়িয়ে ধরলেন ভাইকে। কিছুক্ষণ এইভাবে থাকার পর হুট করে নওয়াজ খান চিন্তিত ভঙ্গিমায় বললেন, কিন্তু শাহজাহানের উপরে হামলাটা করালো কে? ওনার কথা শুনে ফায়াজ খানও চিন্তায় পড়লেন, তবে ব্যতিক্রম নৌশাদ খান। ওনার ঠোঁটে রহস্যময় হাসি লেগে আছে। মেহরিন, দেখ, ধরা পড়লে কিন্তু সবাই পিঠের চামড়া তুলে ফেলবে। প্লিজ এরকম করিস না। মেহরিনের পিছু পিছু আসতে আসতে বেশ চিন্তিত ভঙ্গিতে বলল নেহান। মেহরিন হেসে বেশ কনফিডেন্টলি বলল, চিল ব্রো, মেহরিন কখনো ধরা পড়ে না। পাশ থেকে নীল বলল, দেখ মিহু, তুই ফাঁসলে একা ফাঁসবি, তোর সাথে আমাদেরকে ফাঁসাবি না কিন্তু। মেহরিন চোখ টিপে পাল্টা প্রশ্ন ছুড়ল, তাহলে সাকসেস হলে ভাগটা আমি নেব, তোদের দেব না, হবে? প্রতিবাদ করে মিরান বলল, ইস,
আমাদের থেকে সাহায্য নিবে আর ভাগ দিবে না, এমনটা হচ্ছে না। সমান ভাগে ভাগ চাই আমারও। হে হে। সকলে সম্মতি দিল। মেহরিন ভাব নিয়ে বলল, তাহলে শাস্তি পেলে সেটার ভাগও নিবি। নেহান কথা না বাড়িয়ে বলল, যা করার জলদি কর, পরে কেউ চলে আসবে। এই বলে তারা 3 তলায় উঠল। সকলের আজকের মিশন মায়েদের পার্সের টাকা চুরি। যা ক্রেজি স্কোয়াড এর উদ্ভট চিন্তাওয়াদী মেহরিন আফা এক উদ্ভট মিশন শুরু করেছে। তাতে বাধ্য হয়ে সঙ্গ দিচ্ছে বাকিরা। মেহরিনের মতে যত টাকাই নিজেদের কাছে থাকুক না কেন, মায়েদের পার্সের টাকা হীরার চেয়ে অমূল্য, যেটা চেয়ে নেওয়ার থেকে চুরি করে নেওয়ার সুখ অনেক। প্রথমে এই উদ্ভট চিন্তায় কেউ রাজি না হলেও এই বাদর রানী তাদের এক একজনের গোপনীয়তা ফাঁস করে দিবে সেই হুমকিতে বাধ্য হয়ে রাজি হলো। প্রথমে পৌঁছলো ফজিয়া খানের রুমে। বাড়ির বড়রা বাইরের লনে বসে আড্ডা দিচ্ছেন, তাই সহজেই তারা তাদের মিশন কমপ্লিট করতে পারবে। ফজিয়া খানের রুমে গিয়ে মিরান খুঁজে খুঁজে মায়ের পার্স পেল। সেখান থেকে 500 টাকা নিয়ে আবার জায়গায় রেখে দিল। এরপর গেল ইনশিরা বেগমের রুমে। সেখানে গিয়ে নীল আলমারি থেকে মায়ের পার্স বের করে সেও 500 টাকা নোট বের করে আবার পার্স জায়গায় রেখে দিল। এবার মেহরিনের পালা। তারা গিয়ে দাঁড়ালো মুনিরা বেগমের রুমের সামনে। ভেতরে নীলু আর মেহরিন গেল, আর বাইরে দাঁড়িয়ে নিহান ও মিরান পাহারা দিচ্ছে কেউ আসে কিনা দেখার জন্য। মেহরিন খুঁজে মায়ের ব্যাগ বের করে 1000 টাকার নোট নিয়ে আবার জায়গায় রেখে দিল। মেহরিন বিস্ময়ের হাসি হেসে নীলুর উদ্দেশ্যে বলল, নীল মিশন সাকসেস। এই বলে দাঁত কেলিয়ে হাসল। নীলু ভয় ভয় বলল, হয়েছে, আনন্দ পরে করিস, আগে এখান থেকে পালাই চল। তারা বের হতে যাবে তখনই বাইরে বেরিয়ে দেখলো মাহির আর ফারহান মিরান আর নিহানের কান ধরে দাঁড়িয়ে আছে। মেহরিন তাদের ওখানে দেখে থমকে দাঁড়িয়ে ঢোক গিলল। তার হাত পা কাঁপছে। ছোট হিটলার খান যে তাদের ধরে ফেলেছে, এবার যদি সবাইকে বলে দেয়। সাথে নিজে মির্জাফর ভাইও আছে যে নিজের বন্ধুর সাপোর্টে থাকবে আপন বোনদের রেখে। নেহান মিরান নীলু মেহরিন একে অপরের দিকে অসহায় হয়েছে আছে, কারণ তাদের ডানে আছে মাহির ভাই আর বামে আছে ফারহান ভাই। এই 2 ভাই থাকলে তাদের আর কোনো ভাইয়ের দরকার নেই। এরা ভাই কম, শত্রু বেশি। আসলে তাদের 4 বিচ্ছুর কার্যকলাপ শুরু থেকেই মাহির আর ফারহান পর্যবেক্ষণ করছিল। তারা কেমন সেটা তারা ঠিকই জানে। একসাথে হয়েছে মানে কোনো কাণ্ড যে ঘটাবে সেটা তারা ভালো করেই জানে। মেহরিন ভয় গেলে বেশ সাহস সঞ্চয় করে কেবল হাসলো তাদের দেখে। মানে মাননীয় বড় ভাইয়েরা, আপনারা এখানে? ফারহান দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে চেয়ে আছে মেহরিনের দিকে। এদিকে মাহির ফারহানকে দেখে মিটিমিটি হাসছে। তা যেন ফারহানের রাগে আরেকটু ঘি ঢালার মতো। ফারহান চোখ পাকিয়ে তাকালো। মাহির দমে গেলেও ফারহান চোখ সরাতে সে আবার ঠোঁট কামড়ে হাসছে। ফারহান মেহরিনকে জেরা করার মতো কণ্ঠে বলল, এই তোদের সাহস কি করে হয় এসব করার? চুন্নি কোথাকার, তোরা কি ফকিরনি? তোদের টাকা দেওয়া হয় না? মেহরিনের এবার বেশ রাগ হলো। চুন্নি বলায় যেন তার প্রেস্টিজে গিয়ে লাগলো। সেও তেজি কণ্ঠে বলল, একদম চুন্নি বলবেন না বলে দিলাম। আমাদের চেহারা কি চোরের মতো? শোনেন, নিজের মায়ের টাকা নেওয়া চুরি না, বুঝলেন? এটা আমাদের সন্তানগত অধিকার, বুঝলেন? শেষের কথাগুলো বেশ ভাব নিয়ে বলল। ফারহান হতভম্ব। বলে কি এই মেয়ে? মায়ের টাকা চুরি সেটা চুরি না, সেটা সন্তানগত অধিকার। এই নির্বোধ মেয়ের মাথায় সুবুদ্ধি যে কবে হবে? ফারহান হতাশ, খুবই হতাশ। সে ঘর ঘুরিয়ে মাহিরের দিকে তাকালো। দেখলো দাঁত কেলিয়ে হাসছে তার এই অবস্থা দেখে। ফারহান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শালা, তোর চুন্নি বোনরা কবে ভালো হবে বল? মাহির শুনে ফেলেছে। সেও আস্তে বিড়বিড় করে বলল, হ্যাঁ ভাই, আসলে আমার বোনেরা চুন্নি, তাই টাকা পয়সার সাথে অনেক কিছুই চুরি করে ফেলেছে। এই বলে উচ্চ শব্দে হাসল। ফারহান বিরক্ত। সে কাকে কি বলছে? সব কটাই তো একই ধাঁচের। ফারহান মেহরিনকে বলল, এই চুন্নি, যা যা চুরি করেছিস সব বের কর। মেহরিন রাগে আবার বলল, খবরদার চুন্নি বলবেন না। মেহরিনের রাগ দেখে ফারহান দুষ্ট হেসে বলল, 100 বার বলবো, তুই চুন্নি, তোর 14 গোষ্ঠী। কিছু না বলে থামল। মাহির শয়তানি হেসে বলল, বল বল, থামলি কেন? বল, 14 গোষ্ঠী চোর, আর সেই গোষ্ঠীতে তুইও আসিস। মেহরিন ও ভাইয়ের কথায় হেসে বলল,
হুম, বলেন 14 গোষ্ঠী, সেখানে তো আপনি বাদ পড়বেন না, তাই না? আহারে, শেষে কি না আপনিও চোর? বলার পর আফসোস করলো। ফারহান দুহাত পকেটে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর ভাবলেশীনভাবে ভাব নিয়ে বলল, অবশ্যই তোর গোষ্ঠী চোর, তুই চোর, সাথে তোর 13 গোষ্ঠীও চোর, এক বাদ, কারণ সেটা আমি, আর আমি নিতান্তই ভদ্র আর ভালো মানুষ। এই বলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এদিকে বাকিরা হতভম্ব হয়ে গেল ফারহানের এমন কথায়। খানবাড়ির ড্রয়িং রুমের বড় সোফায় বসে আছেন কর্তাগিন্নি। ঘরের ভেতর সন্ধ্যার স্নিগ্ধতা নেমে এসেছে। নূরজাহান বিবি মুগ্ধ নয়নে দেখছেন তার এই পরিপূর্ণ সংসারকে। নূরমহল যেন তার প্রাণ আবার ফিরে পেয়েছে। এই মুহূর্তগুলোই তো আসল শান্তি। তার পাশেই বসে আছেন ফাহসামউদ্দিন খান। ফাহসামউদ্দিন খান স্ত্রীর দিকে হালকা ঝুঁকে ফিস ফিস করে কে উঠলেন, এক কান পান চাইলাম, পান দিলে না, তোমার সাথে কিসের পিরিতি? হ্যাঁ। নূরজাহান বিবি লাজুক হাসলেন। তিনি সদ্য তৈরি করা একটি পানের বাটা এগিয়ে দিলেন তার দিকে। পানটি নিজের হাতে বানিয়ে সুন্দর করে ভাঁজ করে সযত্নে এগিয়ে দিলেন স্বামীর দিকে। ফাহসামউদ্দিন খান তা দেখে মুচকে হাসলেন। সেই হাসিটা ভালোবাসার অভ্যাসের। এত বছরে তার নূরবানুর এই অভ্যাস পাল্টায়নি। তিনি জানেন যে ফাহসামউদ্দিন পান খান না, তবু নূরবানু নিজে যখন পান খান তখন স্বামীর জন্য একটা খিলে পান অবশ্যই বাড়িয়ে দিবেন। আর ফাহসামউদ্দিনও মুখের ওপর না করতে পারেন না। নিজের স্ত্রীকে কষ্ট দিতে চান না বলে নীরবে সেটি নিয়ে নেন। নাও, মুখে নাও, পান ছাড়া তো তোমার আড্ডা জমবো না। নূরজাহান বিবি মৃদু হেসে বললেন, যদিও তিনি জানেন যে তার স্বামী পানটি খাবেন না। ফাহসামউদ্দিন আলতো করে পানের খিলেটি হাতে নিলেন, চোখের কোণে হাসির রেখা। আরে পান তো খাই না বিবি, কিন্তু তুমি এত যত্ন করে এগিয়ে দিলে, সেটা কি আর ফিরিয়ে দেওয়া কি ঠিক? কও, তোমার হাতের পান তো প্রেমের প্রতীক, সেটা তো ফেলতে নেই। নূরজাহান বিবি কপট রাগ দেখিয়ে বললেন, আহ, ঢং করবেন না, জানি যে খান না, তবু নেন কেন? ফাহসামউদ্দিন পানটি ছোট একটির উপর প্লেটে রেখে দিলেন। আরে কাউকে না, কাউকে না, ওটা থাকুক, তোমার দেওয়া, তাই ওটার জায়গা আমার কাছেই। আর না খেয়েও যদি তোমার পান নেওয়াতে তুমি খুশি হও, তাতেই আমার শান্তি, বুঝলে? নূরজাহান বিবি আলতো করে স্বামীর হাতে একটা চাপ দিলেন। দুইজনের এই ছোট অথচ গভীর বোঝাপড়া, এই সামান্য পান দেওয়া নেওয়ার মুহূর্তটুকুই যেন তাদের দীর্ঘদিনের দাম্পত্যের নির্যাস। ড্রয়িং রুমের টুকটাক কথোপকথন আর সন্ধ্যার নাস্তার প্লেটের সাথে মিশে যাচ্ছিল সেই ভালোবাসার নরম সুর। বিকেলের দিকে ঘুমিয়েছিল মেহরুন। সদ্য ঘুম থেকে উঠে ঢুলো ঢুলো পায়ে নিচে নামছে, চুলগুলো এলোমেলো, চোখে তখনও ঘুমের রেশ, কিন্তু তার চেহারায় সেই স্নিগ্ধ হাসিটা স্পষ্ট। ড্রয়িং রুমে উপস্থিত সকলের দৃষ্টি গিয়ে পড়ল মেহনুরের দিকে। ফাহসামউদ্দিন খান নিজের বড় নাতনিকে দেখছেন ঠিক যেন নূরে জাহান বিবির প্রতিচ্ছবি। গায়ের রং, চুল সব কিছু সেরকম, আর মেজাজ তেজটাও হুবহু একরকম। ফাহসাম খান হাসলেন। এই মেয়ের দুষ্টু বুদ্ধির কাছে তিনি বরাবরই হার মানেন। হেসে কাছে রাখলেন মেহনুরকে। এই যে আমার ছোট বউ চলে এসেছে, আরে কাছে আসো ডার্লিং, কাছে আসো। মেহনুর দাদুর ডাকে কাছে এগিয়ে গেল। সে জানে দাদু মজা করে তাকে ছোট বউ বলেন। সেও এই মজাটা দারুণ উপভোগ করে। হাসতে হাসতে দাদু দিদার ঠিক মাঝখানে বসতে বসতে নূরজাহান বিবির উদ্দেশ্যে বলল, দেখলে দাদুমা, দাদু কিন্তু ওনার বড় বউয়ের থেকে ছোট বউকে বেশি ভালোবাসেন। তাই তো তুমি পাশে থাকলেও কীরকম তোমার সতীনকে কাছে রাখছে। এই বলে সে দুষ্টুমির হাসি হাসল। নূরজাহান বিবি কপট রাগ দেখিয়ে বললেন, কি আর করব, বুইড়া মানুষ তো, তাই বুইড়া বয়সে ভীমরতি ধরছে, তাই তো এখন বুড়ি বউরে আর নজরে আসে না, এখন শুধু কম বয়সী মাইয়াদের দিকেই মন। মেহনুর ফিস ফিস করে দাদুকে বলল, দাদু দেখেছো দাদুমা কেমন মিথ্যে কথা বলছে? তুমি বুড়ো হয়ে গেছো। এ কথা বলার সাহস পেলেন কোথায় উনি? ফাহসামউদ্দিন খান নাতনির কথা শুনে চেতে উঠলেন, চোখ বড় করে বললেন, একদম। কি বললেন নুরবানু? আমি বুড়ো? এই একদম না, একদম না। আমি এখনো এই বাড়ির সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে হ্যান্ডসাম লোক। হ্যাঁ, আর কম বয়সী বউ
আরে এই বয়সে যদি একটু মিষ্টি মুখ করতে না পারি তাহলে আর জীবনে কি করলাম, হ্যাঁ? তুমি তো ওই সব সময় গুরু গম্ভীর। ফাহসামউদ্দিন খানের এহেন কথা শুনে ছেলেরা বিষম খেল। একে অপরের দিকে তাকাতেই তাদের চোখে মুখে প্রশ্ন, এই কি বলছেন তাদের বাবা? এদিকে বাড়ির বউয়েরা আঁচলে মুখ চেপে হাসছেন, হাসির দমক সামলাতে পারছিলেন না। এদিকে নূরজাহান বিবি পান চিবোতে চিবোতে মুখ বাঁকালেন, টিটপুনি কেটে বললেন, আহা, আইসে আমার স্মার্ট মানুষ। বলে আপনি বইরা নন তো কে শুনি? ওলাগো বিয়া দিয়ে নাতিন নাতনি করো, বিয়া দেওয়ার বয়স হয়ে গেছে, আর আপনি এখন এই কথা কইতাছেন? এই বলে মুখ লুকিয়ে হাসলেন। এরকম হাসি মজার খুনসুটি আরও কত সময় চলল। আগামীকাল মেহনুর ফারিসরা ফিরে যাবে ঢাকায়। এইসব টুকটাক কথা বলে যে যার ঘরে চলে গেলেন। তবে ইনশিরা বেগম মেহনুরকে চেপে ধরলেন আজ ভালো করে। কি অবস্থা, কি করছিস চুলের? দেখ কতটা উস্কো কুস্কো হয়ে আছে। কমাস হলো, তেল দিস না শুনি। মেহনুরের চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন তিনি। মেহনুরের চুল এই পারের সবার মধ্যে আলাদা, বাদামি রং, যা দেখলে মনে হয় রং করা। তবে জন্ম থেকেই মেহনুরের চুলগুলো এমন, রোদ পড়লে মনে হয় যেন আগুন ধরে দিয়েছে। ইনশিরা বেগম ছোটবেলা থেকেই মেহনুরের চুলের যত্ন নিতেন, তেল দেওয়া, হেয়ার প্যাক দেওয়া তিনিই করে দিতেন। তবে মেহনুররা চলে যাওয়ার পর এমনটা হয়নি আর, তাই আজ ভালো করে ধরেছেন। নিজের সোফায় বসে মেহনুরকে মেঝেতে বসালেন, হাঁটু সমান চুলগুলো ভালো করে আঁচড়ালেন। মেহনুরও হাসি মুখে বসে আছে, বিন্দুমাত্র বিরক্তি নেই। সে জানে তার ছোটো মা তার চুলকে কতটা ভালোবাসেন। চুলে টান খেতেই ব্যথায় আহ বলে উঠল মেহনুর। তা দেখে ইনশিরা বেগম ব্যস্ত হয়ে বললেন, কি রে, বেশি ব্যথা পেয়েছিস? মেহনুর হাতে উপন্যাসের বই নিয়ে তাতে মগ্ন। সে বইয়ে মুখ গুজে রেখেই বলল, না, ব্যথা পাইনি, হালকা টান পেয়েছে। ইনশিরা বেগম পাশে চিরুনি রেখে উঠে দাঁড়ালেন। যেভাবে আছিস সেভাবেই থাকবি, এক পাও নড়বি না। আমি তেল গরম করে নিয়ে আসছি। মেহনুর মাথা দুলিয়ে সম্মতি দিল। বর্তমানে তার এসবে খেয়াল নেই, সে উপন্যাসে মত্ত। ইনশিরা বেগম যেতেই মেহনুর এক হাতে চায়ের কাপে চুমুক দিয়ে আবারও বই পড়তে শুরু করলো, ওভাবেই ফ্লোরে বসে। ইনশিরা বেগম তেল নিয়ে চুলোয় গরম করতে দিয়েছেন। তখনই রান্নাঘরে নীলু এলো। ছুটতে ছুটতে এসে নিজেদের খাওয়ার জন্য স্ন্যাক্স নিতে নিতে মায়ের উদ্দেশ্যে বলল, বড়মার মেজমা তোমায় ডাকছেন, উপরে তাড়াতাড়ি যাও। বলেই তড়িঘড়ি করে বের হতে যাবে রান্নাঘর থেকে, তখনই ধাক্কা খেলো ফারিসের সাথে, যে এইমাত্র আসছিল রান্নাঘরে কফি নেওয়ার জন্য। নীলু ধাক্কা খেয়ে ছিটকে কিছুটা পিছিয়ে গেল। মুখ দিয়ে কিছু বলতে নিয়েও বলল না, কারণ তার সামনে দ্য গ্রেট মেহরাজ ফারিস। তাকে কিছু বলার সাহস কারণেই, তাই দাঁত কেলিয়ে হেসে বলল, কেমন আছেন ভাইয়া? ফারিস বিরক্ত হয়ে তাকিয়ে রইল। সব কটা একই রকম, সারাদিন লাফালাফি ছাড়া ধীরে সুস্থ কোনো কাজই নেই। ফারিস কিছু না বলে ছোট করে ভালো বলে পাশ কাটিয়ে ভেতরে গেল। ফারিসকে কিছু না বলতে দেখে হাফ ছেড়ে বাঁচল। সহসা নিচ থেকে চিপসের প্যাকেট তুলে ছুটল মারোয়ার রুমের উদ্দেশ্যে। ফারিস ভেতরে গিয়ে ছোট মাকে দেখতে পেয়ে বলল, ছোট মা, আমাকে এক কাপ কফি দিতে পারবে? ইনশিরা বেগম তেল গরম করে ঠান্ডা হতে দিয়েছিলেন, সেটা হাতে নিয়ে বের হবেন, তখনই ফারিসকে দেখলেন। এদিকে ভাবিরা কিছু নুড়িকেছেন, সেখানেও যেতে হবে। তাই ফারিসকে ব্যস্ত হয়ে তেলের কাচের বাটিটা বাড়িয়ে দিয়ে বললেন, বড় আব্বু, এটা মেহনুরের কাছে নিয়ে যাও, আমি কফি পাঠাচ্ছি। এই বলে ফারিসকে কিছু বলার সুযোগ না দিয়ে জোর করে ধরিয়ে দিয়ে বের হলেন। সিঁড়ি দিয়ে যেতে যেতে সার্ভেন্টকে বলে গেলেন ফারিসের কফি দিতে। এদিকে ফারিস তেলের বাটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে, এখন কি করা উচিত তার? এই বলে ধীরে ধীরে পা বাড়ালো ড্রয়িং রুমে সোফার উদ্দেশ্যে। যেতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। প্রথমে কিছু ভয়ও পেয়ে গিয়েছিল ডাইনি ভেবে। মেহনুর উল্টো ঘুরে একপাশে বইতে মগ্ন। এদিকে তার চুল পুরো পেটে জুড়ে মেঝে পর্যন্ত ছড়িয়ে আছে। এই দৃশ্য অন্ধকারে কেউ দেখলে ডাইনি ভেবে হার্ট অ্যাটাক করবে নিশ্চিত। ফারিস নিজের উপর বিরক্ত। ফিউচার এমপি কি অদ্ভুত ভেবে ভয় পেয়েছে। হালকা হাসলো সে, এগিয়ে গেল মেহনুরের কাছে। মেহনুরের তাতে হেলদোল নেই। কারো উপস্থিতি টের পেয়ে ভাবলো ছোটমা বোধ হয়, তাই তাড়াহুড়ো দেখিয়ে বলল, জলদি করো ছোটো মা, আমার ঠান্ডা লাগছে। এভাবে থাকতে তাড়াতাড়ি তেল দিয়ে বেনি করে দিও। ফারিস কিছু একটা ভেবে মুচকি হাসলো।
হাতের বাটিতে একবার চোখ বুজিয়ে সে গিয়ে মেহনুরের পিছনে বসল। মেহনুর এখনও টের পায়নি। ফারিস বসতেই তার কেমন যেন মাতাল মাতাল লাগছে মেহনুরের শ্যাম্পু করা চুলের করা ঘ্রাণে। সে নীরবে বড় করে নিঃশ্বাস নিল। তারপর তেলের বাটি থেকে হাতে কিছু তেল নিয়ে ধীরে ধীরে মেহনুরের মাথায় স্পর্শ করল। মেহনুর ঠান্ডা হাতের স্পর্শে হালকা কেঁপে উঠল, তবে ওভাবেই থেকে প্রশ্ন করল, হে কি ছোটো মা, তোমার হাত এত ঠান্ডা কেন আর এত শক্ত হলো কিভাবে?